কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক সম্ভাব্য নাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই রাজনীতি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। বিএনপি সরকার এই রাষ্ট্রপতির পদ নিয়ে খুব চিন্তিত হয়েছেন। তারা এমন কাউকে বসাবেন না যাকে বসালে তাদের রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আর এই জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে জুবাইদা রহমানের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্রপতি হতে পারেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সাধারণত রাষ্ট্রপতি পদ থেকে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হবে। তাই সময় যত পেরিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন ততই বৃদ্ধি পাচ্ছে। তাই তো সরকার মহলের ঊর্ধ্বতন বিএনপির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছে রাষ্ট্রপতি নির্বাচন বিষয় নিয়ে। কে হতে চাচ্ছেন নতুন রাষ্ট্রপতি? প্রথমবারের মতো মহিলা রাষ্ট্রপতি কি হবেন জুবাইদা রহমান, নাকি বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মধ্যে থেকেই নির্বাচিত হবে এই রাষ্ট্রপতি? বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারটা এখন শূন্য। ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিন্তু প্রশ্ন হল, কে বসবেন সেই চেয়ারে স্থায়ীভাবে? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই বিএনপির করিডোরে শুরু হয়েছে ফিসকিশানি। সংবিধান বলছে মাত্র 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। কিন্তু এই 90 দিনে বিএনপি কি তাদের পারফেক্ট ম্যান খুঁজে পাবে? সূত্র বলছে এবার কিন্তু সাধারণ কোনো নিয়োগ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই একের পর এক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করছেন। কেন এত সতর্কতা? কারণ এবারের রাষ্ট্রপতি হতে হবে এমন একজন যার ব্যক্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, যার অতীত একদম স্বচ্ছ, যিনি হবেন সবার কাছে গ্রহণযোগ্য। বিএনপির নীতি নির্ধারণী মহলে এখন 4টি নাম ঘুরে ফিরে আসছে। প্রথম নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছরেরও বেশি সময় ধরে বিএনপির সবচেয়ে পরিচিত মুখ। আন্দোলনে হোক, নির্বাচনে হোক, নাকি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সব সময় সামনের সারিতে তিনি। তরুণদের কাছেও তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। কিন্তু এখানেই জটিলতা। রাষ্ট্রপতি হতে গেলে তাকে দলীয় রাজনীতি পুরোপুরি ছাড়তে হবে, আর সেটাই বিএনপির জন্য সবচেয়ে বড় দ্বিধা। মির্জা ফখরুলের মতো শক্তিশালী নেতাকে হারিয়ে কি দল দুর্বল হয়ে পড়বে না? এই প্রশ্ন নিয়েই এখন দলে দুটো ক্যাম্প তৈরি হয়েছে। দ্বিতীয় নাম খন্দকার মোশাররফ হোসেন। অভিজ্ঞতার ভাণ্ডার বলতে গেলে উপচে পড়ছে। 4 বার এমপি নির্বাচিত, সাবেক মন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ। নীরব থাকেন বেশি, কিন্তু ওজনদার কথা বলেন। তাহলে কি তিনিই সবচেয়ে নিরাপদ পছন্দ? তৃতীয় নাম নজরুল ইসলাম খান। প্রায় 5 দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ করছেন, যার মানে তারেক রহমানের একদম কাছের মানুষ। আর সেই কারণেই চমকপ্রদ খবর। জানা গেছে তারেক রহমান রাষ্ট্রপতি পদ নিয়ে তার সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু সেই আলোচনা কতদূর গড়িয়েছে? এটা কি শুধুই একটা অপশন, নাকি আরও কিছু? চতুর্থ নাম ডক্টর মাহবুবুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, শিক্ষাবিদ হিসাবে সম্মানিত। কিন্তু প্রশ্ন হল, দলীয় রাজনীতির গভীরে তার অবস্থান কতটা? এখানেই আসল চমক। একজন সরকারি কর্মচারীর নামও নাকি টেবিলে এসেছিল, কিন্তু বিএনপির অনেক নেতাই তাতে কড়া আপত্তি জানিয়েছেন। কেন? তাদের যুক্তি, যিনি রাষ্ট্রপতি হবেন তাকে বিএনপির ইতিহাস জানতে হবে, জিয়াউর রহমানের আদর্শ বুঝতে হবে, নেতাকর্মীদের কাছে তার সম্মান থাকতে হবে। বিএনপির এক শীর্ষ নেতা ডেইলি স্টারকে জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ে কয়েকটা বিষয় অবশ্যই দেখা হবে: রাজনৈতিক অভিজ্ঞতা, দলে অবস্থান, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, কোনো বিতর্কিত অতীত আছে কিনা, এমনকি স্বাস্থ্যের বিষয়টাও মাথায় রাখা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় শর্ত হল, তিনি যেন ভবিষ্যতে সরকারকে কোনো অপ্রয়োজনীয় বিতর্কে না ফেলেন। মানে রাষ্ট্রপতি পদে বসে তিনি যেন পুরোপুরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। বিএনপির নেতারা বলছেন শেষ কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। তবে তার আগে আরও কয়েক দফা আলোচনা হবে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে। সরকার গঠনের পর থেকেই বিভিন্ন নাম আলোচনায় আসছিল, কিন্তু তখন পথ খালি ছিল না বলে আনুষ্ঠানিক কিছু করা যায়নি। এখন 90 দিনের সময়সীমা শুরু হয়ে গেছে, কিন্তু বিএনপি তাড়াহুড়ো করতে চায় না। তারা চায় এই সময়টা ভালোভাবে কাজে লাগিয়ে একদম নিখুঁত সিদ্ধান্ত নিতে। তাহলে কে হবেন শেষ পর্যন্ত?
মির্জা ফখরুল, যার জনপ্রিয়তা আছে কিন্তু যাকে হারালে দল দুর্বল হবে, খন্দকার মোশাররফ, যার অভিজ্ঞতা প্রশ্নাতীত, নজরুল ইসলাম খান, যিনি প্রধানমন্ত্রীর কৃষ্ট, নাকি একদম চমকপ্রদ কোনো নতুন নাম আসতে চলেছে যা কেউ ভাবেনি? রাষ্ট্রপতির এই দায়িত্ব কে পেতে পারে, এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। কদিন আগে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি এখন ডেইলি ওয়াদার সম্পাদক, তিনি একটা ফেসবুক পোস্টে জানালেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান না। তিনি এখন তার 3.0 যে আবিষ্কার, সেই আবিষ্কার নিয়ে সারা বিশ্বব্যাপী কাজে ব্যস্ত রয়েছেন। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না। যখন রাষ্ট্রপতি ইস্যুতে অন্য নাম আলোচিত কিংবা চূড়ান্ত ব্যাপারগুলো শোনা যাচ্ছিল, তখন তিনি এরকম একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টেই ব্যক্তিগতভাবে 24-এর আন্দোলন দমাতে ডিজিটাল ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তদন্তে মিলেছে প্রশাসনিক হস্তক্ষেপের প্রমাণ। আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। জুলাই আন্দোলনে অঙ্গহীন শত শত মানুষ নির্মমতার ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শরীরে। এখনো তাড়া করে উত্তাল দিনের স্মৃতি। অন্তত অঙ্গ দিয়েছি, কিন্তু দেশকে তো মুক্ত করেছি। বর্বর নির্যাতন পুলিশ চালিয়েছিল, এর ফলে কিন্তু আমার কোমর ভেঙে যায় এবং আমার কোমরের 4 নাম্বার 5 নাম্বার ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প খাত। উৎপাদন কমেছে 40% পর্যন্ত। বেতন ভাতা পরিশোধে চাপে অনেক কারখানা। বিনিয়োগ টানতে কমানো হলো নীতি সুধার। আকৃষ্ট হবেন উদ্যোক্তারা, আশা নিয়ন্ত্রক সংস্থার। জ্বালানি সংকট সমাধানের তাগিদ। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কিন্তু তার আগে যে বিশাল বেকারত্ব, যে শিল্প এবং ব্যবসা প্রসার যে স্থবিরতা, এটা কাটিয়ে ওঠা। আপনার এনার্জি সিকিউরিটিটা আমাদের ব্যাহত হয়েছে। আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ সেবা পাচ্ছি না, এবং পোর্ট ফ্যাসিলিটি থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমাদের কস্ট অফ ডুইং দ্য বিজনেস বেশি। হঠাৎ অস্থির চালের বাজার। সুগন্ধি আর সরু চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। রফতানির সুযোগ অপব্যবহারের অভিযোগ। শেরপুরে 14 কোটি টাকার সার কালো বাজারে। ডিলার সহ 20 জনের বিরুদ্ধে মামলা। ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ভরা মৌসুমেও নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা। সাগর থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। দক্ষিণের আড়তগুলোয় হাহাকার। পাকিস্তানের সোয়াত উপত্যকায় পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণ। নিহত কমপক্ষে 14। নিরাপত্তা বাহিনীর ধারণা আত্মঘাতী হামলা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে যখন লাখো মানুষ, তখন আন্দোলন দমাতে ইন্টারনেটকেই হাতিয়ার করেছিল আওয়ামী লীগ সরকার। হোয়াটসঅ্যাপ ও ইমেইলের নির্দেশ দিয়ে ধাপে ধাপে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। প্রথমে 5টি বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ, পরে 55টি বিশ্ববিদ্যালয় এলাকা এবং শেষ পর্যন্ত পুরো দেশেই ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকারের সেই সিদ্ধান্তের নেপথ্যের নির্দেশনা ও প্রক্রিয়া কি ছিল তা পরে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এক পর্যায়ে সরকার আন্দোলন দমানোর কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয়। কয়েক ধাপে চলে এই প্রক্রিয়া। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কে কোথায় কিভাবে আছে খোঁজ পাচ্ছিল না স্বজনেরা। তবে শেখ হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রীর বক্তব্য ছিল ভিন্ন। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরপর অফলাইনে থাকা মানুষকে আর আটকে রাখা যায়নি। ইন্টারনেট যোগাযোগ বন্ধের ষড়যন্ত্রে আন্দোলন আরও তীব্র হয়। সরকারের দাবি ছিল রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন এবং বিভিন্ন স্থানে ফাইবার অপটিক নেটওয়ার্কে নাশকতার কারণেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সেই ব্যাখ্যাও পরে প্রশ্নের মুখে। বাস্তবে কি হয়েছিল সেই ভবনে? 2024 সালের 18 জুলাই
সেদিন বিক্ষুব্ধরা আগুন দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। তারপরেই সড়কে থাকা গাড়িগুলো পুড়ে যায় এবং সেই আগুনেই ক্ষতিগ্রস্ত হয় এই ইন্টারনেট কেবলগুলো। কিন্তু তার কারণে কি এই পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে? এই খাজা টাওয়ারের ইন্টারনেট প্রোভাইডাররা কি বলছেন সেটি আমরা জানতে চাই। যে ফাইবার অপটিক্যাল কেবল আছে ওই কেবলগুলো পুড়ে যায়, ওই কেবলগুলো পুড়ার কারণে হয়তো নেটওয়ার্ক অফ ছিল আর কি, যার কারণে হয়তো অনেকে ভাবছে যে যেহেতু খাজা টাওয়ারে ডাটা সেন্টার আছে হয়তো এই খাজা টাওয়ারে আগুন লাগার কারণে হয়তো ডাটা সেন্টার পুড়ে গেছে, এই কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাজা টাওয়ারে কোনো আগুন লাগেনি। তবে এসব নানা কলাকৌশল কাজে আসেনি পতিত সরকারের। গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পরিবর্তনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে ইন্টারনেট বন্ধের প্রকৃত কারণ। প্রতিবেদনে বলা হয়, খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তদন্তে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রশাসনিকভাবে দেয়া হয়েছিল এবং তৎকালীন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনার কথাও উঠে আসে। কবে, কোথায়, কিভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল এসবই উঠে আসে তদন্ত প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে যাওয়ার ঘটনা এবং প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা দুটি ভিন্ন বিষয়। আমরা দেখেছি আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের অডিও কল কথোপকথন, হোয়াটসঅ্যাপ মেসেজিং এবং দায়িত্বপ্রাপ্ত বিটিআরসি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা একটা সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্দেশিত হয়েছিল মূল যে আমাদের গেটওয়ে সেটা কিভাবে শাটডাউন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আর নাগরিকের ডিজিটাল অধিকারের মধ্যে সমন্বয় থাকা জরুরি মনে করেন তিনি। কোনো নির্বাহী আদেশে ইন্টারনেট বন্ধ হবে না, এই আইনটি রয়েছে। যদিও তৎকালীন সরকার ও সময়ে 24-এর সময় তারা দেশের জরুরি প্রয়োজনে যদি রাষ্ট্র মনে করে থাকে সেক্ষেত্রে তারা ইন্টারনেট বন্ধ করতে পারবে বিধায় তারা এই একটা ক্লজ রেখেছিল, যেটি কিন্তু বিলুপ্ত ঘোষণা হয়েছে। সেটি এখন অধ্যাদেশ আকারে এসেছে এবং আইন আকারে সেটা অপরিবর্তিত রয়েছে। সুতরাং ভবিষ্যতে সরকার কখনো আইনের দোহাই দিয়ে এই জাতীয় মৌলিক অধিকার ইন্টারনেট সেটাকে আর বন্ধ করতে পারবেন না। একই সঙ্গে আইনি ও নীতিগত সুরক্ষা দরকার বলেও মনে করেন এই আইসিটি বিশেষজ্ঞ ও প্রসিকিউটর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে কারো হারিয়েছে হাত, কারো পা বা শরীরের অন্যান্য অঙ্গ। এখনো সেই ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। অভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলো তাদের এখনো তাড়া করে বেড়ায়। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তেমনই দুই যোদ্ধার গল্প জানাবেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল রাজধানী সহ সারা দেশ। 24 জুলাইয়ে আন্দোলনের এক একটি দিন এক এক রকম বিভীষিকার। মালিবাগের আমিনুল ইসলাম ইমন, রংপুরের আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর প্রাণ যাওয়ার পর যারা আর ঘরে বসে থাকতে পারেননি তাদেরই একজন। শুধু অনুভূতি একটাই হয়েছিল যে অন্তত অঙ্গ দিয়েছি, কিন্তু দেশকে তো মুক্ত করেছি। পরের দিনগুলোতে নিজ এলাকায় আন্দোলন সংগঠিত করেন। সবাইকে নিয়ে বুক পেতে দাঁড়ান রাজপথে। 20 জুলাই তার পায়ে নির্মমভাবে গুলি চালায় পুলিশ। ঠিক মালিবাগ রেলগেটে যখন আমি পৌঁছাই, 3টা হাইস এসে পিছন থেকে আমার ব্যবহৃত যে মোটরসাইকেল রয়েছে ঠেকিয়ে আমাকে রাইফেল দ্বারা গুলি করে এবং একদম ঠিক হিন্দি ফিল্মের স্টাইলে আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম তারা আমাকে 3টা হাইস থেকে নেমেই পুলিশ পরিহিত পোশাক, সিভিলে শুধু পুলিশের সোয়েটার ছিল, জ্যাকেটটা ছিল, তারা আমাকে যেভাবে গুলি করতেছে 6-7টা পড়ে গেছে। আমার হেলমেটে প্রথম গুলি লাগে, তো আমি পড়ে যাই। পড়ে গেলে যখন বাইক নিয়ে পড়ে যাই তখন আমাকে ডান পায়ে ঠেকিয়ে গুলি করে। রামপুরা, বাড্ডা, কুড়িল, আফতাবনগর এলাকা পুরো জুলাই জুড়ে ছিল আরেকটি হটস্পট। সেখানকার একজন তামিম ইকবাল রাজপথে বারবারই টার্গেট হয়েছিলেন পুলিশের। কয়েক দফা মারধরে গুরুতর জখম হয় তার কোমর, মেরুদণ্ডে। অন্য সব আহতদের মতো তিনিও চিকিৎসাধীন, যা হয়তো চালিয়ে যেতে হবে সারাটা জীবন। আমার উপরে যেভাবে পৈশাচিক এবং বর্বর নির্যাতন পুলিশ চালিয়েছিল, এর ফলে কিন্তু আমার কোমর ভেঙে যায় এবং আমার কোমরের 4 নাম্বার 5 নাম্বার ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেদিন কোনো মতে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে আমি আমার বাসা পর্যন্ত যাই।
আন্দোলনে যখন হেলিকপ্টার থেকেও ছোড়া হচ্ছিল গুলি, তখন কিভাবে নিজেদের রক্ষা করত আন্দোলনকারীরা? অচেনারাও কিভাবে পরম বন্ধু হয়ে গিয়েছিল? গুলিবিদ্ধ কে কাকে টেনে নিয়ে গেছে হাসপাতালে, সে স্মৃতি বহু মনে। কিছুক্ষণ পরেই আপনার হেলিকপ্টার আসলো, র্যাবের হেলিকপ্টার আমাদের মাথার উপরে। তখন আমরা একদম রাস্তার মাঝখানে ছিলাম, মনে হয়েছিল মানে জীবন বুঝে আজকে এখানেই শেষ হয়ে যাবে। কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম, এদিকে যাব না ওইদিকে যাব, মানুষ ছুটাছুটি শুরু করেছে, উপর থেকে এলোপাতারি গুলি। 2 বছর পেরিয়ে শরীরের ক্ষতর মতোই এই মানুষগুলোর মাঝে রয়ে গেছে জুলাইয়ের স্মৃতি, যা থাকবে আমৃত্যু। চরম আত্মোৎসর্গ করা এসব ব্যক্তি চান দেশের শান্তি, গণতন্ত্রের মুক্তি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। তাই মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটিও তার অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা নিয়মিত একটা নির্দেশনা। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উগ্রবাদী হোক কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হোক, আমরা সবসময় বিষয়গুলো নজরদারির মধ্যে রাখি। এবং রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এমনটা শোনার পর সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাশাপাশি জামিন বাতিলে নিয়োগকৃত ল ফার্মকেও দেয়া হয়েছে নির্দেশনা। এদিকে বেনজির আহমেদকে দেশে ফেরানোর কাজ চলমান, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ সহ দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে খবর আসে দুবাই পুলিশ তাকে আটক করেছে, সেখানে বিচারিক কার্যক্রম চলছিল। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী। কিন্তু রোববার খবর আসে দুবাইয়ে জামিন পেয়েছেন বেনজির। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। আদেশের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। ফিরিয়ে জানার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া ইনিশিয়েট করতেছি। হোম মিনিস্ট্রি has initiated the necessary processes, তো আলাপ আলোচনা চলছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
তীব্র হচ্ছে জ্বালানি সংকট, কমছে শিল্পের উৎপাদন সক্ষমতা, বিশেষ করে পোশাক খাত চরম বিপত্তিতে। নির্দিষ্ট সময়ে ক্রয় আদেশের পণ্য সরবরাহ, ব্যাংকের ঋণ পরিশোধের চাপ, নতুন অর্ডার নেয়ার ক্ষেত্রে প্রভাব, বেতন ভাতা পরিশোধে তৈরি হবে সমস্যা। পরিস্থিতির উন্নতিতে প্রচেষ্টা আছে, কিন্তু সুফল কবে মিলবে তা নিয়ে আছে প্রশ্ন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সমস্যার কারণে 40% কমেছে উৎপাদন সক্ষমতা। এতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন। উৎপাদন ধরে রাখা গেলে স্বস্তিতে থাকে বিপুল সংখ্যক মানুষ, কারণ শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান। এক্ষেত্রে নির্ভরতার নাম তৈরি পোশাক এবং বস্ত্র খাত। কিন্তু দীর্ঘ যাত্রার পর কিছুটা ক্লান্ত এই শিল্প খাত। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে এই খাতের থমকে যাবার উপক্রম। সাম্প্রতিক তীব্র হয়েছে জ্বালানি সংকট, অর্থাৎ বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। 1 মাস ধরে চলা জ্বালানি